কমিশন বলে ধরে নিন ওরা মৃত। কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব? আমাদের বাবার হাত নেই। স্বজনহারাদের আর্তনাদে আবেগ আপ্লুত তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা রুখতে সজাগ থাকার আহ্বান। ৪৭ আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, সমঝোতা নিয়ে ফের আলোচনায় নারাজ খেলাফত। কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল, হাসনাতের বহাল। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের ভোটের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। এবং গণমাধ্যমের ওপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাংবাদিকদের। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে বেরিয়ে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে জোর। প্রবাসী সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি। সব অপরাধের বিচার হবে বলেও স্বজনহারাদের আশ্বস্ত করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি কখনো গুপ্তবেশ ধারণ করেনি। গণতান্ত্রিক যাত্রায় কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। স্বজন হারানো এক মায়ের আহাজারি, সন্তানকে ফিরে পাওয়ার যত আকুতি, আপন মানুষকে কাছে পেয়ে যেন মনের ভেতরে আটকে থাকা সব দুঃখ কষ্ট ভাগ করে নিল স্বজন হারানো পরিবারগুলো। আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন আর গুম খুনের শিকার প্রতিটি পরিবারের যন্ত্রণা একই রকম। গুম খুন নির্যাতনের শিকার সদস্যদের পরিবারের সঙ্গে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। সন্তান হারানোদের আহাজারিতে তিনিও কাঁদলেন অঝরে, আবেগের মেঘ যেন পুরো চীনমৈত্রী জুড়ে। পরিবারের সন্তানকে ফিরে পেতে স্বজনরা বারবার আকুতি জানিয়েছেন, বলেছেন দুঃসহ সংগ্রামের কঠিন গল্পগুলো। অভিযুক্তদের বিচারের দাবিও জানান তারা। আমার ভাইয়ের সাথে আমার একটা খুব সুখের একটা সম্পর্ক ছিল। আমি রাত পড়লেও বলতো বাবার চোখে মনে নয়। আমার বাবা ওপর থেকে অপেক্ষায় আছে। আমি পুরো দেশবাসীর কাছে বিচার চাই। বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও স্মরণ করেন দুঃসহ সেই দিনগুলোর কথা। দেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সালাউদ্দিন বলেন, নির্বাচন বানচালের কোনো সুযোগ দেবে না বিএনপি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে ফিরবই ইনশাআল্লাহ। দেড় যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটানো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও স্বজন হারানো পরিবারগুলোর সঙ্গে সহমর্মিতা জানান। বলেন, গুম খুনের শিকার পরিবারের প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে। সব অন্যায়ের বিচার হবে বলেও জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি মা। ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম কথা বলে কেউ কেউ গণতন্ত্রে ফেরার পথকে বাধাগ্রস্ত করছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। গুম খুন নির্যাতনের শিকার পরিবারদের নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলটির চেয়ারম্যান। পরিবারের সদস্য আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিগত সরকারের শাসনামলে গুম খুনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের কান্না আর আর্তনাদে ভারী ওঠে পরিবেশ। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। 5 আগস্টের পর 1.5 বছর হয়ে গেলেও গুমের শিকার ব্যক্তিদের খোঁজ না মেলায় আক্ষেপ জানান স্বজনরা। নতুন বছর আসে কিন্তু আমাদের বাবার আসে না। আমরা একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও
ওরা মৃত? কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবার হাতে? এই আকুতি 2013 সালের 2 ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা রিথির। তার প্রশ্ন, বাবার হাত ধরে স্কুলে যাওয়ার যে স্বপ্ন দেখেছে সে, তা কি পূরণ হবে আদৌ? 2.5 বছর যখন আমার ছিল তখন থেকে আমার আম্মুর কোলে কোলে করে এখানে আসি। এখন আমি বড় হয়ে গেলাম, এখানে আসতে আসতে ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। মাত্র 2 মাস বয়সে সাফার বাবা নিখোঁজ হন। তার আক্ষেপ, কখনো বাবা ডাকতে না পারার, নেই বাবার সঙ্গে কোনো স্মৃতিও। এক যুগের অধিক সবাই ধরে বাবার অপেক্ষায় বসে আছে, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই সময়টা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি, অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। সমবয়সীদের যখন হাঁটা শেখায় বাবারা, তখন নিজের বাবাকে খুঁজে বেড়ায় 3 বছর বয়সে বাবা হারানো মিম। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে হাঁটা শেখায়, সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা মুখে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি। মিম, সাফা, রিদির মতো গত 17 বছরে বিচার বহির্ভূত হত্যা ও গুমের শিকার হয়ে স্বজন হারিয়েছেন অসংখ্য পরিবার। কেউ বাবা, কেউ সন্তান, কেউ ভাই, আবার কেউ বা হারিয়েছেন স্বামীকে। এখন শুধু সুষ্ঠু বিচার দাবি পরিবারের সদস্যদের। এ সময় ভুক্তভোগীর স্বজনদের কান্না আর আর্তনাদ শুনে কাঁদলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। 251 জনকে ধরে নিতেছে, তারা আর কখনো ফেরত আসবে না। গুম খুনের বিচারের জন্য এমন একটি আইন তৈরি করবেন, পরবর্তীতে কেউ যেন এই গুমের মতো জঘন্য কাজ করার মতো সাহস না করে। শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের শিকার হয়েছেন বহু মানুষ। আমার বাবার হাত থেকে বিচার হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 47 আসন ফাঁকা রেখে ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। একথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদিকে জোটের আসন সমঝোতার দায়িত্বে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনার সুযোগ না থাকলেও নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে। শনিবার সকালে শুরু হওয়া জামাতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলে বিকেল পর্যন্ত। ইশতেহার, আমিরের সফরসূচি এবং নির্বাচনী কৌশল নিয়ে চলে আলোচনা পর্যালোচনা। বৈঠকে গুরুত্ব পায় ইসলামী আন্দোলনের জোট ছাড়া এবং সমঝোতার বাকি 47 আসনের প্রসঙ্গ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ফাঁকা রাখা আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে 10 দলের লিয়াজো কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সব সময় জামায়াতের দরজা খোলা বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জোটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবে, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেবো। আমরা সবসময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত, এটাই আমাদের সবসময়ের মেসেজ, এখনো এই মেসেজ থাকলো। এদিন জামাত কার্যালয়ে আসেন আসন সমঝোতার অন্যতম সমন্বয়ক বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হকও। জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আসন সমঝোতা নিয়ে আর আলোচনার সুযোগ না থাকলেও নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে। পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের এই মুহূর্তে আমরা সেই আশাবাদ রাখছি না, তবে নির্বাচন তো এখনও বেশ অনেক দিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময়ই এটা একটা সমঝোতা হতেও পারে। মামুনুল হক দাবি করেন, শরিয়া আইনের ব্যাপারে জামায়াত আমিরের দেয়া বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন। হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ইসির শুনানিতে চূড়ান্তভাবে বাতিল হলো কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র। একই আসনে বহাল রয়েছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা। শুনানি শেষে এনসিপি নেতাদের হয়রানির অভিযোগ তোলেন হাসনাত। এদিকে পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীকে বিভ্রান্তির শঙ্কা জানিয়ে
ইসিতে চিঠি দিয়েছে গণ অধিকার পরিষদ। কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টে আপিলে প্রার্থিতা বাতিল করা হয়েছে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির। আর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে হাসনাত আব্দুল্লাহর। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শুনানিতে এই রায় দেন নির্বাচন কমিশনাররা। বিভিন্ন স্থানে এনসিপি প্রার্থীদের হয়রানি করা হচ্ছে এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেন হাসনাত আব্দুল্লাহ। যার যার এলাকায় যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে ঠিক একইভাবে অন্য প্রার্থীদের আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য, ওনারা নাকি একটা হট্টগোল দেখেছেন, এর বেশি কিছুই দেখেননি। এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিতে আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রাষ্ট্রীয় আহ্বানের সাড়া দিয়ে আমরা গণভোটের প্রচারণা চালালাম, সেটাকেই আমাদেরকে সেইটার উপরে ভিত্তি করে ভিকটিম করা হলো। আমাদেরকে এটা খুবই দুঃখজনক বলে মনে করি। শুনানি শেষে একে একে বেরিয়ে কথা বলেন অন্য প্রার্থী এবং তাদের আইনজীবীরা। আপিলে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কমিশন। ভোটারের দস্তখতের মধ্যে 8 জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল, 8 জনকে হাজির করেছি। আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমার মনোনয়ন এলাও করেছেন। ড্রাইভার হিসেবে একটা দেওয়া ছিল, কিন্তু সে এইটা স্বাক্ষরের কারণেই উনি ওনাকে বাতিল করে দিয়েছেন। মাহবুব জামান জুয়েল নিয়ে আমরা কাস্তে মার্কা প্রতীকে আমরা নির্বাচন করব। এদিকে পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীক কাছাকাছি হওয়ায় বিভ্রান্তির আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন গণ অধিকার পরিষদ। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। কোনো দ্বৈত নাগরিকত্বধারী বা ঋণ খেলাপিকে নির্বাচনের সুযোগ দেয়া হলে রাজপথের পাশাপাশি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নির্বাচন কমিশন এফিডেভিটের মাধ্যমে যদি কোনো দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিকে নির্বাচনের সুযোগ দেয় তাহলে তা হবে আইনের পরিপন্থী। আইনের ব্যাখ্যা করা কমিশনের কাজ নয়, কমিশনের দায়িত্ব আইন অনুসরণ করা। এ সময় বিএনপির কোনো প্রার্থীর শত শত লোক নিয়ে কমিশনে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়ব এবং একই সাথে রাজপথেও নামব। কোনো ধরনের হস্তক্ষেপ নয়, নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভাগীয় শহর সফরে গেলেন 56 পর্যবেক্ষক। আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করবে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে। শনিবার সকালে রাজধানী থেকে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হন। তারা মাঠ পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবেন। প্রতি সপ্তাহে প্রতিবেদন পাঠাবেন ইইউ মিশনে। We are really looking forward to your reports and to your assessment from the field. সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন ইইউ পর্যবেক্ষণ দলের উপপ্রধান ইন্তালাসে। This electoral process meets national law as well as international standards for democratic elections. Its impartiality, its independence and its non-interference, which means we are invited to observe, not to interfere. সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষণে নিজেদের নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা দেখছে না ইইউ পর্যবেক্ষক মিশন। 90 more short-term observers will be coming from Europe. Let's keep our fingers crossed that we do not have to activate the security protocols that are in place. মোট 200 জন পর্যবেক্ষকের সমন্বয়ে ইউরোপীয় ইউনিয়নের এই মিশনটি ভোটের 2 দিন পর প্রাথমিক এবং 2 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিভিন্ন অপরাধে অভিযুক্ত 330 জনকে দুষ্কৃতিকারী চিহ্নিত করে নগরীতে অবস্থান ও প্রবেশে নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএমপি। এরপর নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় যৌথ বাহিনী। নাশকতাকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩৩০ জনকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করে নগরীতে তাদের অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএমপি। তালিকার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী এবং একাধিক মামলার আসামি, অনেকে দেশের বাইরে পলাতক। গণবিজ্ঞপ্তি প্রকাশের পরপরই নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে নগরীর কাজীরদিয়ারি এলাকা সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট দেখা গেছে। প্রাইভেট কার, বাস, অটোরিকশা সহ সব যানবাহন ও যাত্রীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারি, তারই ধারাবাহিকতায় আমরা একটি পুলিশের সাথে আমরা যৌথভাবে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা চেক পয়েন্ট স্থাপন করছি। তারই একটি চেক পয়েন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সন্ত্রাসীদের ধরতে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। সিএমপিতে ইদানিং প্রতিদিনই আমাদের বড় বড় সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে। তারই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা আজকে যৌথ বাহিনী একসাথে মিলে অভিযান পরিচালনা করে যাচ্ছি। এই অভিযান আমাদের নির্বাচন শেষ না পর্যন্ত চলতে থাকবে। গত 10 দিন ধরে নিয়মিত নগরী ও জেলার বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ড যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি চায়ের দোকানি থেকে হয়ে যান ঝুট ব্যবসায়ী। 2012 সালে যুবলীগের রাজনীতিতে যুক্ত হয়ে ওঠেন বেপরোয়া। রাজধানীর পল্লবী ও রূপনগরে চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্ব কায়েম করে বাপ্পি এক যুগে গড়ে তোলেন শত কোটি টাকার অবৈধ সম্পদ। সবার সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব তথ্য। মাসুদুর রহমানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রায় 1 মাসের তদন্তের পর 6 জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাস্টার মাইন্ড হিসেবে নাম আসে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির। বাপ্পির বিষয়ে খোঁজ নিতে রাজধানীর পল্লবীতে সময় সংবাদ। স্থানীয়রা জানান বাপ্পির বাবা মন্টু চা বিক্রি করতেন, বাপ্পিও সেই দোকানেই বসতেন। পরে তার বাবা গার্মেন্টস থেকে ঝুট বের করার কাজে নামে। 2008 সালে বাবা মারা গেলে ঝুট ব্যবসায় যুক্ত হন বাপ্পি। উনি এক সময় ক্যারাম বোর্ডের ঘর করে একটু ভাড়া নিয়ে ওখানে 8-10টা ক্যারাম বোর্ডের বোর্ড চলতো আর কি। এই এলাকার রাজত্ব করছে এমপি সাহেবের খাস লোক ছিল। 2005-06 দিকে যুবলীগের মিছিল মিটিংয়ে যাওয়া শুরু করেন। 2012 সালে গিয়ে পান পল্লবীর একটি ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদকের পদ। স্থানীয়রা জানান এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন বাপ্পি। যা ঝামেলা করছিল যুদ্ধ ব্যবসা নিয়ে, অনেকগুলো মানুষও মারছিল, কত আগে থেকেই বসে পুরো পল্লবীটা অফিস, মানে যেখানে বসবে সেখানে অফিস, কয়টা অফিস নেবেন উনি। বাপ্পি চাঁদাবাজির পাশাপাশি দখলদারিতেও ছিলেন সিদ্ধহস্ত। রাজধানীর পূরবী সুপার মার্কেট সমিতির অফিস দখল করে বনে যান স্বঘোষিত সভাপতি। গত 5 বছরে দোকান কেনাবেচার নামে কমিশনের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। একটা দোকান বিক্রি করলেও ওনাদের একটা বেনিফিট দিতে হতো, কিনলেও দিতে হতো, এবং ফুটপাত থেকে একটা চাঁদা উঠতো। বাপ্পি বসতো, তার ওনাদের কমিটির যারা আছিল সবাই ওখানে বসতো। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান মাস্টার মাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি যুবলীগের প্রভাব খাটিয়ে অবৈধভাবে গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সে সকল সম্পদগুলো। রাজধানীর কাফরুলের রূপসী প্রোয়েক্টিভ ভিলেজ আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন বাপ্পি। দ্বিতীয় তলায় তার 2টি ফ্ল্যাট। তার দেখা হয়নি, ওর ভাই মাঝে মাঝে আসতো, আয়সায়রা ওই ঘরে কিছু মাল সামানো ছিল, ওইগুলো নিয়ে গেছে। রাজধানীর পল্লবীর 7 নম্বর সেকশনের নিজের এই প্লটটি ভাড়া নিয়ে 6 নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে পরিণত করেন। 2024 সালের 4 আগস্ট পর্যন্ত এখানে অফিস করেন। এখনো এটির ভাড়া তোলেন তার ভাই। এটা ওই নির্ধারিত ভাড়া, সিটি কর্পোরেশনের ভাড়া তার ভাই নিয়ে যায়। মিল্ক ভিটা রোডের 6 কাঠা জমির ওপর এই বাড়িটি বাপ্পিদের। তৃতীয় তলায় থাকেন সৎমা। সরকার যাওয়ার পরে আমরা আর দেখি না, আমাকে এই জায়গা মাঝেটা যে আসতো। পল্লবীর সেনপাড়ায় আছে 3 কাঠার প্লট, কামারপাড়াতেও আছে 4 কাঠার প্লট। হাদি হত্যার মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ঢাকার অবৈধ সম্পদ খোঁজের পর এবার ঢাকার বাইরে তার যে সকল অবৈধ সম্পদ ছিল সেগুলোর খোঁজে মাঠে নেমেছিলাম আমরা। অবশেষে আশুলিয়ায় এসে তার 2টি প্লটের সন্ধান মিলেছে। 16.5% এই প্লট 2021 সালে ক্রয় করেন বাপ্পি। একই প্রকল্পে আরও 2টি প্লটের সন্ধান মেলে বাপ্পির। 4টি প্লটে আছে 33.68% জমি, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। স্থানীয়রা জানান মালিক সমিতির নামে কিনে পরে নিজের নামে করে নেন এসব জমি। এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে এই গরিব দুঃখী বা সরকারের ত্রাণ তহবিলে নিয়ে নিলে বেটার হবে। বাপ্পির প্লট, বাড়ি ও ফ্ল্যাটের বাইরেও ব্যাংক হিসাবে মেলে বিপুল লেনদেনের তথ্য। তার বেনিফিশিয়ারি যারা ওই লোকের অ্যাকাউন্টে গেছে কিনা
এটা আমরা খতিয়ে দেখতেছি। এদিকে বাপ্পির কাউন্সিলর অফিসে শুটার ফয়সালের সাথে বৈঠকের ভিডিও পাওয়া গেছে। হাদিকে হত্যার পরিকল্পনার আগে সেপ্টেম্বরে ভারত থেকে শরীয়তপুরে এসে বিয়ে করে আবারও ভারতে চলে যান বাপ্পি। কলকাতা পুলিশের কাছে আটকের পর ছাড়াও পান তিনি। তারা অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছে এবং সেক্ষেত্রে যারা সহযোগিতা করেছে তাদের বক্তব্যগুলো আমরা গুরুত্বের সাথে আমলে নিয়েছি। বাপ্পি ও ফয়সালকে ভারত থেকে ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধান খেতে ইঁদুর মারার জন্য বাড়ির পাশ দিয়ে টানানো তারের স্পর্শে বিদ্যুতায়িত হন রাহেলা বেগম ও তার 1 বছরের বয়সের নাতি সাইফান। ঘটনাস্থলে মারা যান রাহেলা। পরে তাদের উদ্ধার করতে গেলে বিদ্যুতায়িত হয়ে প্রতিবেশী ইরান শিকদারও নিহত হন। গুরুতর আহত অবস্থায় শিশু সাইফানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলার পাগলার মেলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মিলন সহ তার 2 বন্ধু। বাসাইল কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আরফান খানের উপর তুলে দেন মিলন। ঘটনাস্থলে পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এ সময় বাকি 2 আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। মাদারীপুরে আধিপত্যকে বিস্তার করে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধশত হাতবোমার বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানান, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এইচ.এম. মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে নতুন মাদারীপুর গ্রামের হাসান মুন্সির বিরোধ চলছিল। এর জেরে সদর উপজেলার নতুন মাদারীপুর থেকে দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা। ভাঙচুর ও লুটপাট করা হয় বসতঘর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। আটক করা হয় 1 জনকে। উদ্ধার হয় দেশীয় অস্ত্র। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীদের স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের উপর চড়াও হন রোগীর স্বজনরা। এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হন। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে কর্মবিরতিতে যান শিক্ষানবিশ চিকিৎসকরা। দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একটা ওয়ার্ডের মধ্যে কিছু আমাদের উগ্র পেশেন্ট পার্টি যে সকল লোকেরা ছিল, তারা আমাদের ফিমেল একজন পেশেন্টের উপর ডক্টরের উপরে হামলা করেছে। আপনি যদি এন্ট্রি না করেন আমি তো আপনাকে ওষুধ দিতে পারবো না, তো আপনি আগে এন্ট্রি করে আসেন। তখন পেশেন্ট পার্টি অ্যাগ্রেসিভ হয়ে বলে, আপনি আমার রোগীকে তুই আমার রোগীকে দেখবি, নাহলে তোর চাকরি আমি খাবো। এদিকে কর্মবিরতির প্রভাব পড়ে চিকিৎসা সেবায়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক সমাজ যখন কর্মবিরতিতে যায় তখন তো অবশ্যই চিকিৎসাদের আমাদের ঘাটতি হবে। তবে আমরা আমাদের বিদ্যমান জনশক্তি দিয়ে এবং বিদ্যমান চিকিৎসকদেরকে দায়িত্ব পুনর্বিন্যাসের মাধ্যমে আমরা এই ঘাটতিটা পূরণ করে নিচ্ছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানালেন হাসপাতালটির পরিচালক। কোনোভাবে এটা আমরা সাপোর্ট করতে পারি না এবং তাকে পরে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন বাকিটা আমরা ফলো আপ করব। আর ইন্টারনেট এটা নিয়ে অবশ্যই সংক্ষুব্ধ। এছাড়াও ওনারা আরো অনেক কিছু বিষয় নিয়ে আমার সাথে আলাপ হয়েছে। সেগুলো ওনারা উন্নয়নমূলক হাসপাতালের সার্ভিস কিভাবে উন্নত হবে সেগুলো নিয়েও আমরা কাজ করব। ইন্টার্ন চিকিৎসকদের মারধরের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সময় সংবাদ, সিলেট। সরকার শুধু ভুল নীতিতেই শিল্প চালাচ্ছে না, বরং একটি চক্র অ্যাক্সেসরিজ সহ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাত ধ্বংসে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বিটিএমএ সভাপতি। এ অবস্থায় সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী।
$700 বিলিয়ন অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের বিশ্ববাজারে নামমাত্র হিস্সা নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে বাজার দখলে দরকারি নীতি সহায়তা মিলছে না বলে দাবি এ খাতের উদ্যোক্তাদের। আমাদের এই খাতকে এগিয়ে নিতে হবে। 4 দিনব্যাপী গ্যাপেক্সপোর শেষ দিন শনিবার সমাপনী অনুষ্ঠানে বিজিএপিএমইএ সভাপতি অভিযোগ করেন, ব্যাংকের দুর্বলতায় পেমেন্ট আটকে যায়, অথচ ব্যবসায়ীদের অর্থ পাচারকারীর তকমা দেওয়া হয়। আবার ব্যাংক লুটেরাদের জন্য ঋণের শর্ত শিথিল করা হয়। ব্যাক টু ওয়ার্ক এলসির মাধ্যমে আমরা কিন্তু হলো তাদেরকে বিক্রি করি। যখন পেমেন্ট না আসে কাস্টমস আমাদেরকে মানি লন্ডারিং আইনে আমাদের জন্য মামলা করে। এটা কি আপনারা কখনো হতে পারে? মানি লন্ডারিং মানে আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা। এ সময় সরকারের নীতিকৌশলের সমালোচনা করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমই এর সভাপতি বলেন, দেশের শিল্প ধ্বংসে কাজ করছে একটি চক্র। আজকে আমরা কিন্তু একটা পর্যায়ে চলে গেছি এবং আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু একটা বিশেষ গোত্রের পিছে কাজ করছে যাতে আমাদের এই সেক্টরটা ধ্বংসের দিকে যায়। আমরা কিন্তু গত 12-15 মাসে কিন্তু খুব একটা বোঝাইতে পারি নাই যে কি পলিসিস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সুতা আসবে ডিউটি ফ্রি, তুলাতে 2% ডিউটি, মানে কি দাঁড়াইলো? তোমার সুতা বানানোর দরকার নেই, এটা ইন্ডিয়ার থেকে আসে। এটাই তো দাঁড়াইলো। এই আমাদের পলিসি, এই আমাদের পলিসি মেকার, শিক্ষিত গোষ্ঠী, জনগণ, উপদেষ্টা বা আপনি এদেরকে কি বলেন, আপনার যারা কর্মরত চেয়ারে বসে আছে, রেসপন্সিবল জায়গায় বসে আছে, এটা কি সিদ্ধান্ত হইল? হাস্যকর না? অনুষ্ঠানে বিএনপি ক্ষমতায় গেলে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। আমাদের যে বিজনেসম্যানরা অত্যন্ত সাহসী এবং ইন্টেলিজেন্ট, তাদের কমিউনিকেশন উইথ ফরেন কান্ট্রিজ এক্সেলেন্ট। ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে আমরা 110% আপনাদের সঙ্গে আছি। এবারের মেলায় অংশ নেয় 1,500 স্টলের মধ্যে 7টিকে 2 ক্যাটাগরিতে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমের উপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সাংবাদিকদের। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে বেরিয়ে নিশ্চিত করতে হবে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তাও। প্রথমবারের মতো আয়োজিত গণমাধ্যম সম্মেলনে যোগ দিয়ে এসব মন্তব্য করেন সাংবাদিক নেতারা। দেশের ইতিহাসে গণতান্ত্রিক যাত্রা যখনই বাধাগ্রস্ত হয়েছে, আঘাত এসেছে গণমাধ্যমেও। বিভিন্ন সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিহ্ন করতে নানাভাবে ক্ষুণ্ণ করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতেই প্রথমবারের মতো আয়োজন করা হয় গণমাধ্যম সম্মেলন 2026-এর। অনুষ্ঠানে সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির বলেন, রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে। জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে। আমি সাংবাদিক হতে চাই, তার সম্মানিত ব্যক্তি, এই সম্মান যেটা কোনোদিনই ছিল না, এই ঋতু সম্মান আপনাদের ফিরিয়ে আনতে হবে। ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতা বন্ধের দাবি জানান ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের পক্ষ থাকতে হবে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়। গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলেন সাংবাদিক নেতারা। সরকার পরিবর্তন হয়। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে 2 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী 19 জানুয়ারি বেলা 11টায় শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ নেতাকর্মীরা। উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরদিন 20 জানুয়ারি সকাল 11টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী 19 জানুয়ারি আপনারা জানেন, প্রতিবারের মতোই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য যে সমস্ত দেশের জাতীয়তাবাদী সংগঠনগুলি রয়েছে এবং গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা দিবসটি পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে। আমরা বিএনপি 2 দিনব্যাপী
কর্মসূচি আমাদের রয়েছে এবং আমরা আশা রাখছি আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান ওই দিন তিনিও উপস্থিত থাকবে। নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী চক্রান্ত করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারিক। শনিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গোলটেবিল বৈঠকে মন্তব্য করেন তিনি। বলেন, একটি গোষ্ঠী নির্বাচন ঘিরে হীন প্রচেষ্টা চালিয়ে গেলেও সাহসিকতার সঙ্গে সব মোকাবেলা করছেন প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্র এখনও শেষ হয়নি জানিয়ে কিছু লোকের সঙ্গে আঁতাত করে ব্যালট পেপার ছাপানো হয়েছে বলেও অভিযোগ করেন জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত, সেই নির্বাচনকে নিয়েও তাল বাহানা, পিআর দাও, গণভোট দাও, এইটা করো ওইটা করো, ব্যালট কারচুপির ডক্টরেট দেওয়া উচিত। যারা কিছু সংখ্যক লোকদেরকে আঘাত করে এই ব্যালট পেপার ছাপিয়েছে, আমাদের নেতা সালাউদ্দিন আহমদ সাহেব সেদিন ক্লিয়ার করে এসেছেন। আজকে পত্রিকা দেখলাম সেটাও তারা ঠিক করবে। সরকার করতে যদি জনগণ আমাদেরকে সহায়তা করে, ইনশাআল্লাহ বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষে না থাকলে সেই দেশের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দ্বীপটি নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের হুমকির বিরোধিতার পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় সময় শনিবার থেকে ডেনমার্ক জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা। এরই মধ্যে মার্কিন চাপ সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সেনা মোতায়েন করা হয়েছে আর্কটিক এই দ্বীপে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পেয়েই ভূরাজনীতির কলকাঠি নাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে চীন ও রাশিয়াকে মোকাবিলায় ডেনমার্কের আর্কটিক অঞ্চলে থাকা গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করে নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। এ নিয়ে দীর্ঘদিনের বাকবিতণ্ডার পর এবার গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষে না থাকলে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই প্রথম দ্বীপটির বিষয়ে প্রকাশ্যে বাণিজ্যিক চাপের কথা বললেন তিনি। এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক প্রস্তুতির কথাও তুলে ধরেন। যদিও কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি ট্রাম্প। দ্বীপটি নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ঘিরে ন্যাটোর কয়েকটি দেশ আর্কটিকে নজরদারি বাড়িয়েছে। এর মধ্যেই গ্রিনল্যান্ডে পৌঁছেছে ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা। যদিও সেনা মোতায়েনে অংশ না নেয়ার কথা জানিয়েছে পোল্যান্ড। এদিকে ডেনমার্ক বলছে ন্যাটোর কোনো মিত্র আরেক মিত্রকে আক্রমণ করবে এমনটা তারা কল্পনাও করে না। তাদের নজর যুক্তরাষ্ট্র নয়, ভবিষ্যতে রাশিয়ার বাড়তে থাকা তৎপরতার দিকে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির বিরোধিতার পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় সময় শনিবার থেকে ডেনমার্ক জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা। নাদিম মারজান, সময় সংবাদ। নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। শুক্রবার দুপুরের পর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। রেলপথ অবরোধ করে ট্রেন জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। এ ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন কয়েকজন গণমাধ্যম কর্মী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। বিস্তারিত থাকছে সুব্রত আচার্যের রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক শ্রমিক কাজ করতে গিয়েছিলেন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। বৃহস্পতিবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদেরই বেলডাঙ্গার রাজপথ। প্রতিবাদে শুক্রবার দুপুরের পর রাজপথে নামেন শত শত মানুষ। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে জাতীয় সড়ক ও রেলপথে। অবরোধে কোথাও 3 ঘন্টা তো কোথাও 6 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। নিহতদের পরিবারের অভিযোগ, অন্য রাজ্যে বাংলা ভাষায় কথা বলা এবং মুসলমান হওয়ায় তাকে খুন করা হয়েছে। এদিকে এই বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন কয়েকজন সাংবাদিক।
বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার দাবি, আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, বিহারের মতো রাজ্যগুলোয় নির্যাতনের শিকার হচ্ছেন বাংলা ভাষাভাষীরা। अब क्यों अत्याचार करते हैं? असम में जाते हैं पिटते हैं, राजस्थान में जाते हैं पिटते हैं, मध्य प्रदेश जाते हैं पिटते हैं, दिल्ली में जाते हैं पिटते हैं, बिहार में जाते हैं पिटते हैं। क्यों? पीटना कोई धर्म नहीं होता है, जिंदगी देना धर्म होता है। जिंदगी से सबसे कामयाब चीज यही है, हम जितना दिन बचेंगे हम काम करके जाएंगे, अच्छा काम, शुभ काम। এদিকে মুর্শিদাবাদে যানবাহন ভাঙচুর ও আগুন জ্বালানোর ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রাস্তার উপর আজকে যেটা দেখছেন সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে সিএ এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল। বারবার পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে। বেলডাঙ্গা ঘটনা নিয়ে সাংবাদিকদের যদি আঘাত পেতে হয়, তাদের উপর যদি হামলা হয়, এটা কিন্তু অত্যন্ত নিন্দার বলে মনে করি। যে পার্টি করতে কেন সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। অভিযোগ রয়েছে এর আগেও একইভাবে ধর্মীয় পরিচয়ের কারণে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকজন বাসিন্দাকে অন্য রাজ্যে পিটিয়ে মারা হয়েছে। এ ধরনের ঘটনায় দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ স্থানীয়রা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পুরোপুরি প্রস্তুত পর্তুগাল। এবার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অংশ নিয়েছেন রেকর্ড 11 জন প্রার্থী। নির্বাচন ঘিরে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হওয়ায় বিশ্লেষকরা মনে করছেন 40 বছরে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন গড়াতে পারে দ্বিতীয় দফায়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট, থাকছে বিস্তারিত। পর্তুগালে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দেশটির 11তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে কনসুলেটগুলোতে ভোট দিয়েছেন প্রবাসীরা। ভোট গ্রহণের আগে আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচন ঘিরে নেই উৎসবের আমেজ। রাজনৈতিক বিভক্তিতে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে বলে মনে করছেন অনেকে। 11 প্রার্থীর মধ্য থেকে কেউ 50% বেশি ভোট না পেলে নির্বাচন গড়াবে দ্বিতীয় দফায়। এরপর শীর্ষে থাকা 2 প্রার্থীর মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ পাবেন পর্তুগিজরা। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে সোশ্যালিস্ট পার্টি সমর্থিত প্রার্থী সেগুরো ও কট্টর ডানপন্থী দল সেগার প্রতিষ্ঠাতা ও বর্তমান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা আন্দ্রে ভেন্তুরার মধ্যে। আমাদের বুঝতে হবে যে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন খুবই সীমিত হবে এবং এই সীমাবদ্ধতার ফলে ভোটাররা তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। তখন তাদের ভোট দিতে হবে একজন প্রার্থীকে বেছে নিতে আর আরেকজনকে বাদ দিতে, যা হয়তো অনেকের জন্য স্বস্তির হবে না। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যাও আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 1,10,00,000 ভোটারের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী। নির্বাচনে প্রেসিডেন্ট কে হচ্ছেন তার উপর অনেকাংশে নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। তবে অভিবাসীদের পছন্দ সোশ্যালিস্ট সমর্থিত প্রার্থী জোসে সেগুরো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ হাই কমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় নেতৃত্ব দেন বাংলাদেশ হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম ও মালদ্বীপের ইমিগ্রেশন নিয়ন্ত্রক জেনারেল সিপি অবসরপ্রাপ্ত আহমেদ ফাসিহ। এ সময় মালদ্বীপ কর্তৃপক্ষ দেশটির সাম্প্রতিক উদ্যোগ, বিশেষ করে ই ভিসা সিস্টেম ও ইমিগ্রেশন মোবাইল অ্যাপ চালুর বিষয়টি তুলে ধরা হয়। বৈঠকে হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম উল্লেখ করেন, বৈধভাবে মালদ্বীপে প্রবেশের পর প্রতিশ্রুত কাজ না পাওয়ায় অনেক প্রবাসী নানা সমস্যায় পড়ছেন। তিনি প্রবাসী কর্মীদের শোষণ ও প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ এবং তথাকথিত ফ্রি ভিসা বন্ধে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। জবাবে অভিবাসন নিয়ন্ত্রক আহমদ ফাসিহ জানান, যাচাই সাপেক্ষে প্রতারণায় জড়িত কোম্পানি ও নিয়োগকর্তাদের ব্ল্যাকলিস্ট করা হবে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের শ্রম সম্পর্ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে উৎসাহিত করা হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শোক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও
বর্ষা বার্নিকার সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন ডেন রোজিনা। বেগম জিয়া একজন মানবিক নেতা ছিলেন। অবর্ণনীয় কষ্টের মধ্যেও সংগ্রাম করে গেছেন তিনি। গণতন্ত্র ও বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে তার নাম স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার সঙ্গে বহুবার দেখা করার সুযোগ হয়েছে আমার। যে কোনো উপলক্ষে তার সঙ্গে দেখা করতে গেলে খুব সুন্দর করে অভ্যর্থনা জানাতেন। তিনি সারা জীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। 2025-26 অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাচিত কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পারসন বা সিআইপি মর্যাদাধারীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। দেশের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পারসন বা সিআইপি মর্যাদা দিচ্ছে বাংলাদেশ সরকার। চলতি বছরে নির্বাচিত 86 জন বাংলাদেশি সিআইপির মধ্যে 41 জনই নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। সভায় উপস্থিত হয়ে তারা তাদের প্রবাস জীবনের সংগ্রাম ও নানা প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন। এ সভায় প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান দূতাবাস। আমরা জানি দেখছেন প্রবাসী সময়। খেলার খবর। আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করছে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানার আশ্বাস দিয়েছে আইসিসি। বাংলাদেশে আইসিসির প্রতিনিধি, উদ্দেশ্য টি-20 বিশ্বকাপের সমস্যা সমাধান। এমনটা হয়নি এর আগে কখনো। সর্বোচ্চ গোপনীয়তায় এদিন হয়েছে 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে 2 সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। বিসিবির পক্ষ থেকে ক্রিকপস নাজমুল আবেদিন ফাহিম সহ ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনও। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন মোট 9 জন। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এভগ্রেফট এসেছেন ঢাকায়, কিন্তু ভিসা দেরিতে পাওয়ায় আসতে পারেননি আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার গৌরব সাক্সেনা। তবে অনলাইনে যুক্ত ছিলেন সাক্সেনা। তিনি ছাড়াও ভার্চুয়ালি সবাই যুক্ত হন আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকে আইসিসির প্রতিনিধিরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশকে ভারতে যাওয়ার বিষয় বোঝাতে, কিন্তু আইসিসি কর্মকর্তাকে সামনে পেয়ে নিরাপত্তা শঙ্কার বিষয়গুলো আরও ভালোভাবে বোঝাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প কি হতে পারে তা নিয়েও লম্বা সময় বৈঠক হয় আইসিসির কর্মকর্তাদের সঙ্গে। কিভাবে হবে সেটা তা নিয়েও হয় আলোচনা। বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলতে চায় বাংলাদেশ। গ্রুপ পরিবর্তন করে হলেও তাতে কোনো সমস্যা নেই বলে আইসিসিকে জানিয়েছে বিসিবি। বাংলাদেশের সব কথা শুনে ইতিবাচক কথা শুনিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। খুব দ্রুতই বাকি সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুব বিশ্বকাপের খবর। নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে হারানোর চমৎকার সুযোগ পেয়েও ব্যর্থ বাংলাদেশ। টিম ইন্ডিয়ার কাছে বৃষ্টি আইনে লাল সবুজেরা হেরে গেছে 18 রানে। বুলাওয়েতে টসের সময় তৈরি হয় 2 দলের নো হ্যান্ডশেক বিতর্ক। যদিও সেটা নিয়ে মাথা না ঘামিয়ে ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দেয় ভারত। ওপেনিং জুটিতে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক আয়ুষ মাত্রে। দলীয় 12 রানে ভারতের ব্যাক টু ব্যাক 2 উইকেট তুলে নেয় বাংলাদেশ। 4 নম্বরে ব্যর্থ হয়েছে বিহান মালহোত্রাও। 53 রানে ভারত 3 উইকেট হারালেও ওপেনিং এরা অপর প্রান্তে অনন্য ছিলেন বৈভব সূর্যভানিশ। অভিজ্ঞান কুণ্ডুর সঙ্গে জুটি গড়ে সামাল দেন দলের বিপর্যয়ে। আউট হওয়ার আগে তিনি খেলেন 72 রানের ইনিংস। আর অভিজ্ঞান কুণ্ডুর ব্যাট থেকে আসে 80 রান। 48 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 238 রান জমা করে ভারত। জবাব দিতে নেমে ভালো হয়নি বাংলাদেশের উদ্বোধনী জুটি। দলীয় 6 রানে আউট হন জাওয়াদ আবরার। রিফাতকে সঙ্গে নিয়ে জুটি গড়েন আজিজুল হাকিম। 37 রান করে আউট হন রিফাত বেগ। তবে অন্য প্রান্তে বেশ সাবলীল ছিলেন আজিজুল হাকিম। 17 ওভার 2 বলের সময়ে বাংলাদেশের স্কোর ছিল 2 উইকেটে 90 রান। এরপর বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য ছোট করে আনা হয়। 29 ওভারে টার্গেট দেওয়া হয় 166 রানের। এরপর দ্রুত গতিতে রান তুলতে গিয়ে 146 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বৃষ্টি আইনে 18 রানের জয় পায় ভারতের যুবরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রুপ কমিশন বলে ধরে নিন ওরা মৃত। কেন এটাকে
জাতির ঐক্য যাতে ধরে নিব, আমাদের বাবার আর নেই। স্বজন হারাদের আর্তনাদে আবেগ আপ্লুত তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা রুখতে সজাগ থাকার আহ্বান। 47 আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, সমঝোতা নিয়ে ফের আলোচনায় নারাজ খেলাফত। এবং কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল। হাসনাতের বহাল ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের ভোটের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।